সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনা শুরু করার পূর্বেই গত দিনের আলোচনার থেকে 5টি প্রশ্ন, আমি আশা করি সবাই 5টি প্রশ্ন উত্তর দিতে পারবে। প্রশ্নগুলো হলো: প্রশ্ন 1, ক্যাশ মেমোতে কয়টি সেট থাকে? প্রশ্ন 2, ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয়? প্রশ্ন 3, ক্রেডিট নোট কে তৈরি করেন? প্রশ্ন 4, ডেবিট ভাউচারে কয়জনের স্বাক্ষরের প্রয়োজন হয়? প্রশ্ন 5, চালানে কার স্বাক্ষরের প্রয়োজন হয়? তা তোমরা এই 5টি প্রশ্নের উত্তর, আমি আশাবাদী তোমরা দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনার মূল বিষয় ক্রয় ফেরত জাবেদা ও বিক্রয় ফেরত জাবেদা। আমরা প্রথম দিন ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা এই সংক্রান্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এর ফেরত জাবেদাগুলো নিয়ে আলোচনা করব। ক্রয় ফেরত জাবেদা, এটা আমাদের মেন বইয়ের পৃষ্ঠা নাম্বার 73-এ এর নমুনা ছক এবং এর ব্যাখ্যাও দেওয়া আছে। আমরা আগে ওগুলো দেখে নেব, তারপরে আমরা অঙ্ক করব। ক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করা হয়? ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় যখন ক্রয়কৃত পণ্য নমুনা অনুযায়ী কিংবা নিম্নমানের বা মেয়াদ উত্তীর্ণ পণ্য যখন সরবরাহ করা হয়, তখন ক্রেতা বিক্রেতার নিকট পণ্য ফেরত পাঠায়। আর পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা একটি ডেবিট নোট প্রস্তুত করেন, বিক্রেতার নিকট প্রেরণ করে। আশা করি কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছ। ক্রয় ফেরত জাবেদা কখন প্রস্তুত করা হয়? যখন যে পণ্যটা ফরমায়েশ অনুযায়ী না হয় এবং পণ্যটা যদি নিম্নমানের হয়, এছাড়াও পণ্য যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখনই পণ্যটা ফেরত দেওয়া হয়। তখন ক্রেতা একটি ডেবিট নোট প্রস্তুত করে বিক্রেতার নিকট প্রেরণ করেন। আসো আমরা জানি ক্রয় ফেরত জাবেদা এই অঙ্কে কয়টি ঘর থাকে। ক্রয় ফেরত জাবেদা বইতে 5টি ঘর থাকে। ঘরগুলো কি কি? তারিখ, ডেবিট হিসাব খাত, ডেবিট নোট নম্বর, সূত্র, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমরা আমাদের মেন বইয়ের পৃষ্ঠা নং 78-এর 6 নং সৃজনশীল, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই একটা সৃজনশীলের ভিতরেই তোমরা ক্রয় ফেরত জাবেদা বই এবং বিক্রয় ফেরত জাবেদা বই পাবা। এরপর আসো আমরা বিক্রয় ফেরত জাবেদা বই সম্বন্ধে জানি। ক্রয় ফেরত এর বিপরীতটাই হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত জাবেদার ঘর 5টি। ক্রয় ফেরতের জাবেদার ঘর যেরকম 5টি ছিল, বিক্রয় ফেরতের জাবেদার ঘরও 5টি। তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট নোট নম্বর, সূত্র, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। আমরা জানি যে লাস্টের যে ঘরটা, এই ঘরটা কি কিসের ঘর? টাকার ঘর। যদিও সেখানে একটা জাবেদা লেখা থাকে, তুমি যেই হিসাবটা করতেছো ওই হিসাবে জাবেদা লেখা থাকে। তুমি যদি ক্রয় জাবেদা করো, তাহলেও লাস্টের ঘরে লিখতে হয় কি? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তুমি যখন বিক্রয় জাবেদা করবা, তখনও লিখবা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা করতেছি বিক্রয় ফেরত জাবেদা, আমরা এখানেও লিখছি কি? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে লাস্টের ঘরটা এটা কি? টাকার ঘর, এটা খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃষ্ঠা নং 78-এর 6 নং সৃজনশীলের খ নাম্বারে বলা আছে যে নিহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। ক্রয় ফেরত জাবেদা যখন করবা, তখন তোমরা যে সৃজনশীলটা দেওয়া আছে, এই সৃজনশীলে দেখবা এই অনেকগুলো লেনদেন আছে। সেই লেনদেন থেকে তোমার ক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো আলাদা করতে হবে। আরো সহজভাবে বলা যায়, তুমি যখন ক্রয় ফেরত জাবেদা বই করবা, তখন তুমি দেখবা তোমার এখানে ডেবিট নোট নম্বর আছে কিনা। যেগুলো ডেবিট নোট নং দেওয়া আছে, সেগুলোই কি? ক্রয় ফেরত জাবেদা অন্তর্ভুক্ত।
যেগুলো ক্রেডিট নোট দেওয়া আছে সেগুলো বিক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত। আমি কথাগুলো আবার রিপিট করতেছি। তুমি যখন বিক্রয় ফেরত জাবেদা করবা তখন সৃজনশীলের লেনগুলো দেখে নিবা ক্রেডিট নোট নম্বর আছে কিনা। যদি ক্রেডিট নোট নম্বর থাকে তাহলে ওগুলো হবে বিক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত, এবং যেগুলো ডেবিট নোট নং দেওয়া থাকবে সেগুলো হবে ক্রয় ফেরত জাবেদার অন্তর্ভুক্ত। আসো এবার আমরা ক্রয় ফেরত জাবেদার একটি ছক আঁকি। পৃষ্ঠা নং 73-এ ক্রয় ফেরত জাবেদার একটি নমুনা ছক দেওয়া আছে। এটা দেখে সবাই ছকটা আঁকো। আশা করি সবাই ছকটা আর্ট করেছ। ক্রয় ফেরত জাবেদায় এবং বিক্রয় ফেরত জাবেদায় এখানে এই 6 নং সৃজনশীলে সুনির্দিষ্ট বলাই আছে যে এগুলো ক্রয় ফেরত জাবেদায় আর এগুলো বিক্রয় ফেরত জাবেদা, অর্থাৎ এখানে ডেবিট নোট এবং ক্রেডিট নোট নির্দিষ্টভাবে বলা আছে। তবে এখানে লক্ষণীয় বিষয়, ক্রয় ফেরত জাবেদায় যদি নির্দিষ্টভাবে বাট্টা উল্লেখ না থাকে তখন খেয়াল করতে হবে এই ফেরত জাবেদার আগে ক্রয় করা হয়েছে কিনা। অবশ্যই ক্রয় করা হয়েছে, না হলে ফেরতটা হবে কিভাবে। যখন ক্রয় করা হয়েছে তখন বাট্টা দেওয়া আছে কিনা। তখন ফেরতে আসলেও ওই বাট্টা এটার সাথে অন্তর্ভুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের মেন বইয়ের পৃষ্ঠা নং 77-এ খেয়াল করো, 77 পৃষ্ঠার 1 নং সৃজনশীল এর ক কি বলা আছে, উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। এখানে পণ্য ফেরতের মূল্য নির্ণয় করতে বলা আছে। তাহলে খেয়াল করো আমাদের এখানে 1 নং সৃজনশীলের ডিসেম্বরের 8 তারিখে বলা আছে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে মাহমুদ ফ্যাশনকে তুমি ফেরত প্রদান করছো। তাহলে আগে খেয়াল করো মাহমুদ ফ্যাশন থেকে তুমি কবে পণ্যটা ক্রয় করছো। ডিসেম্বরের 1 তারিখে বলা আছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা মূল্যের 500টি প্যান্ট ক্রয় এবং বহন খরচ 1000 টাকা, চালান নং 78, শর্ত 2/5-15। দেখো এখানে উল্লেখ করে বলা আছে যে মাহমুদ ফ্যাশন হতে তুমি পণ্য ক্রয় করছো কয় পার্সেন্ট বাট্টায়, 5% বাট্টায়। কিন্তু তুমি 8 তারিখে যখন মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করছো, এখানে কিন্তু বাট্টা বলা নাই। কিন্তু এই যখন ফেরত দিছো তখনও তোমার বাট্টা হিসাবভুক্ত এখানে করতে হবে, এখানে হিসাব থেকে বাদ দিতে হবে। আশা করি কথাটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যখন পণ্য ফেরত দিবা তার আগে পণ্য ক্রয়ের সাথে যদি বাট্টা থাকে তাহলে ফেরতের সময় বাট্টা বাদ দিতে হবে, কারণ এটা কারবারি বাট্টা হিসাব থেকে বাদ যায় কিন্তু হিসাবভুক্ত করা প্রয়োজন পড়ে না। ক্রয় জাবেদা বিক্রয় জাবেদার মতনই ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার গণনা কার্য ক্যালকুলেশনটা করতে হয়। তা আমরা একটি লেনদেন নিয়ে আজকে আলোচনা করি। দেখো ক্রয় ফেরত জাবেদার একটি লেনদেন নিয়ে সবাই খেয়াল করো। 6 নং সৃজনশীলের জুলাইয়ের 5 তারিখ সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন 500 টাকা দরের কৃত 20 কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত, বাট্টা 10%, ডেবিট নোট 111। তাহলে তুমি এখানে অবশ্যই খেয়াল করছো যে প্রতি কার্টুন 500 টাকা দরে কৃত 20 কার্টুন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। তাহলে এখানে আমরা হিসাবটা কিভাবে করব, 500-কে 20 দ্বারা প্রথমে গুণ দেব। এতে আমাদের 500-কে 20 দ্বারা গুণ দিলে 10,000 টাকা আসবে, এবং এখানে বাট্টা বলা আছে কত পার্সেন্ট বাট্টা বলা আছে, 10%। তাহলে 10,000 টাকার 10% 1,000 টাকা, 10,000 থেকে এবার 1,000 টাকা বাদ দাও, 9,000 টাকা। এই 9,000 টাকা বসাইবা লাস্টের যে ঘরটা, তুমি সর্বশেষ যে ঘরটা ক্রয় ফেরত জাবেদায় আঁকছো ওইটা, অর্থাৎ পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই ঘরে তুমি ওই 9,000 টাকা লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তারপরে তোমার এখানে কোন লেনদেনটা ক্রয় ফেরত জাবেদায় আসবে। দেখো এখানে ডেবিট নোট আছে কোন লেনদেনটায়, জুলাইয়ের 20 তারিখ এই লেনদেনটায় ডেবিট নোট আছে। এখানে বলা আছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত 120 টাকা দরের 500 ব্যাগ স্যালাইন ফরমাইশ অনুযায়ী না হয় ফেরত প্রদান,
কারবারি বাট্টা 5%, ডেবিট নোট 333। আমরা যদি এটা লিখি তাহলে কিভাবে লিখবো? প্রথমে তারিখের ঘরে অবশ্যই তারিখ লিখবো, জুলাইয়ের 20 তারিখ। এরপর ডেবিট হিসাবে খাতে কি লিখবো? প্রিয়ন্তী ফার্মা। তারপরে ডেবিট নোটে কি লিখবো? 333। আমার তো এখানে লেখাই আছে ডেবিট নোট নং। আমরা ওইখানে ডেবিট নোট নং এর ঘরে 333 লিখে এরপরে আমরা হিসাবটা করব। কিভাবে করব? 120কে 500 দ্বারা গুণ দেব, এতে আসবে 60,000 টাকা। এরপর এখানে কত পার্সেন্ট বাট্টা বলা আছে? অবশ্যই বলা আছে 5%। 60,000 টাকার 5% করো 3,000 টাকা। 60,000 থেকে 3,000 টাকা বাদ দাও, 57,000 টাকা। এবার ওই 57,000 টাকা সর্বশেষ যে ঘর পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ওই ঘরে তুমি এটা লেখো। ঠিক পর্যায়ক্রমে এইভাবে কাজগুলো করবা। আশা করি ক্রয় ফেরত জাবেদা অঙ্কটা সম্পূর্ণ সবাই বুঝতে পেরেছ। ঘ নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে। ঘ নম্বর প্রশ্ন বলা আছে, উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির আন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। আন্তঃফেরত জাবেদা কি? আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। হ্যাঁ, আন্তঃফেরত জাবেদা বলতে এখানে বিক্রয় ফেরত জাবেদা কথা বলা আছে। যেগুলো তোমার এখানে ক্রেডিট নোট, তোমার প্রশ্নে যেগুলো ক্রেডিট নোট লেখা আছে, ওই ক্রেডিট নোটের লেনদেন ধারাই বিক্রয় ফেরত জাবেদা অর্থাৎ আন্তঃফেরত জাবেদা হবে। হিসাব এভাবেই করবা এবং সর্বশেষে এর টোটাল মোট যোগফল করে নিচে জেড টানা দেবা। আশা করি ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদা অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় অঙ্ক পৃষ্ঠা নম্বর 78-এর 6 নং সৃজনশীল বাসায় অঙ্কটা করবা। করার আগে অবশ্যই এর যেই নমুনা ছক 73-74 পৃষ্ঠায় নমুনা ছকটা দেখে এর বিবরণগুলো পড়ে তারপরে তোমরা অঙ্কগুলো করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এরপর আমরা জাবেদা, সাধারণ জাবেদা সম্বন্ধে কিছু জানি। জাবেদার শ্রেণী বিভাগ যদি এই সম্বন্ধে প্রথমে আমাদের জানা দরকার। পৃষ্ঠা নাম্বার 61, এখানে জাবেদার শ্রেণী বিভাগ দেওয়া আছে। খেয়াল করে দেখো, এখানে প্রথমেই জাবেদাকে দুই ভাগে ভাগ করা আছে, একটা বিশেষ জাবেদা, একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাতেও আবার 6টি ভাগে এখানে ভাগ করে লেখা আছে। কি কি লেখা আছে? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদাকেও আবার 5টি ভাগে ভাগ করে দেওয়া আছে। কি কি? সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। এখানে বিশেষ জাবেদায় যে 6টি ভাগে ভাগ করে দেওয়া আছে, এখানে 4টি ভাগই আমাদের আলোচনায় আমরা এর আগে জেনেছি। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, এই 4টি ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি। আসো আমরা নগদ প্রাপ্তি জাবেদা ও প্রদান জাবেদা সম্বন্ধে জানি। নগদ প্রাপ্তি জাবেদায় কোন সকল লেনদেন হিসাবভুক্ত হয়? যে সকল লেনদেন নগদে প্রাপ্তি ঘটে, নগদে প্রাপ্তি ঘটে ওই ধরনের লেনদেনগুলোই নগদ প্রাপ্তি জাবেদায় এখানে হিসাবভুক্ত হবে। এবং নগদ প্রদান জাবেদা যে সকল লেনদেন ধারা নগদ প্রদান ঘটে, অর্থাৎ যেই লেনদেনে তুমি নগদ টাকা তোমার চলে গেছে তোমার প্রতিষ্ঠান থেকে। উদাহরণস্বরূপ বলা যায় ভাড়া প্রদান করছো, মালিককে ভাড়া দিছো, তাহলে ভাড়া যদি প্রদান করো নগদ টাকা অবশ্যই চলে গেছে এখানে, তাই ভাড়া প্রদানটা কি নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত। আশা করি বিশেষ জাবেদার সবগুলো জিনিসই তোমরা বুঝতে পেরেছো। আসো এরপর আমরা প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করি। প্রকৃত জাবেদা, সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। গুরুত্বপূর্ণ এমসিকিউ, পৃষ্ঠা নাম্বার 65-তে যাও, গেলেই এই বিবরণগুলো তোমরা অবশ্যই বাসায় পড়ে নেবে। সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। তাই আসো এরপর আমরা সংশোধনী, প্রকৃত জাবেদার প্রথমেই যেই ভাগ করে দেওয়া আছে 5টা, তার প্রথমেই লেখা আছে সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা কি এটা সম্বন্ধে জানো। লেনদেন লিপিবদ্ধ করার সময় অনেক সময় ভুল ত্রুটি হয়, কাটাকাটি হয়, তখন তুমি এটাকে আবার পরবর্তীতে ফ্রেশভাবে করার জন্য যে ভুলটা হয়েছে এর আগে সেই ভুলটা সংশোধন করার জন্য যে জাবেদা বই প্রস্তুত করা হয়, এটাকে বলা হয় সংশোধনী জাবেদা। অর্থাৎ উদাহরণস্বরূপভাবে আমরা এরকম বলতে পারি যে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, যা ভুল করে ক্রয় হিসাব 10,000 টাকা ডেবিট করা আছে। তুমি আসবাবপত্র ক্রয় করছো 5,000 টাকা,
এটা জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কিন্তু ভুল ক্রমে তুমি এখানে করছো কি, তুমি এখানে ভুল ক্রমে ক্রয় হিসাবকে ডেবিট করছো, তাও আবার 10,000 টাকা। তা এই ধরনের ভুলগুলোকে পরবর্তীতে সংশোধনের জন্য যে জাবেদা বই প্রস্তুত করা হয় তাকে বলা হয় ভুল সংশোধনী জাবেদা বই। এরপর সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কি? আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া, অগ্রিম, আয়, ব্যয়, অবচয়, অবলোপন, কুড়ির সঞ্চিতি ইত্যাদি লেনদেন প্রাথমিক হিসাবের বইতে অন্তর্ভুক্তর জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে কি সমন্বয় জাবেদা বলে। অর্থাৎ আমরা বছর শেষে বা একটা নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব যখন নির্ণয় করব, তখন একটা প্রতিষ্ঠানের এই ধরনের হিসাবগুলো যখন আমরা প্রতিষ্ঠানের চিত্র যখন আসবে তার আগে আমাদের যে জাবেদাগুলো করতে হয় বকেয়া, অগ্রিমের, আয়, ব্যয়, অবচয়, অবলোপন, কুড়ির সঞ্চিতির এই হিসাবগুলো আমরা প্রাথমিকভাবে যে হিসাবে অন্তর্ভুক্ত করি এগুলি সমন্বয় জাবেদা বলা হয়। এরপর সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা কি? কোনো নির্দিষ্ট বছরের মুনাফা, আয়, ব্যয় পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ 2019 সালে তুমি যা আয় করছো, তুমি যা ব্যয় করছো তোমার প্রতিষ্ঠানের জন্য 2020 সালে এর কোনো প্রভাব পড়বে না। তাই আর্থিক বিবরণী প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ও ব্যয় হিসাবসমূহ বন্ধ করে দিতে হয়। আমরা জানি আয় হিসাব কি? ক্রেডিট। এবং ব্যয় হিসাব কি? ডেবিট। আয় হিসাবকে ক্রেডিট উদ্ধৃত দ্বারা প্রকাশ করা হয়, ব্যয় হিসাবকে ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ করা হয়। যখন তুমি মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করবা তখন এর বিপরীত কাজ করতে হবে। অর্থাৎ আয় হিসাবকে যখন ক্রেডিট হিসাব, আয়কে যখন তুমি ক্রেডিট উদ্ধৃত দ্বারা প্রকাশ করো, যখন হিসাবটা বন্ধ করবা তখন আয় হিসাবকে করবা ডেবিট আর ব্যয় হিসাবকে করবা ক্রেডিট। এবং এর পাশাপাশি সমাপনী জাবেদার মধ্যে উত্তোলন হিসাবও বন্ধ করতে হয়। এখানে উত্তোলনের হিসাবটাও কি তুমি বন্ধ করে দিবা। তাহলে আমরা জানলাম সমাপনী জাবেদায় কি কি আসে: মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং তার কি বিপরীতভাবে তার কাজ করতে হয়। আয় হিসাব হচ্ছে ক্রেডিট, কিন্তু আমরা সমাপনী জাবেদার জন্য করব কি? আয় হিসাব ডেবিট করব। ব্যয় হিসাব হচ্ছে ডেবিট, কিন্তু আমরা সমাপনী জাবেদায় ব্যয় হিসাবকে কি ক্রেডিট করব। তাহলে হিসাবগুলো বন্ধ হয়ে যাবে, কারণ গত বছরের মুনাফা এবং ব্যয়, আয় এবং ব্যয়, মুনাফা জাতীয় আয় এবং ব্যয় অন্য কোনো বছরে এর কোনো প্রভাব ফেলবে না। তাই ওই বছরের হিসাবগুলোকে ওই বছরই বন্ধ করতে হবে। এরপর প্রারম্ভিক জাবেদা। আসো আমরা প্রারম্ভিক জাবেদা সম্বন্ধে জানি। ব্যবসা প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরের হিসাবকালের দিন শেষে সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাব নিয়ে আসার জন্য প্রারম্ভিক জাবেদা প্রদান করতে হয়। অর্থাৎ তুমি গত বছরে যে হিসাবগুলো বন্ধ করছো, আগামী বছরের শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারিতেই ওই হিসাবগুলোকে আবার নতুনভাবে শুরু করার জন্য যে জাবেদা বই প্রস্তুত করা হয় তাকে কি প্রারম্ভিক জাবেদা বলা হয়। এরপর অন্যান্য জাবেদা। বিশেষ জাবেদা লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদায় উল্লেখিত 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় কতিপয় লেনদেন সম্পন্ন হয়। আমরা বিশেষ জাবেদার যে লেনদেনগুলো আমরা হিসাবভুক্ত করলাম, করার পরে প্রকৃত জাবেদায় যে বাকি 4টা অর্থাৎ সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, এই 4 ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায় আরও কিছু লেনদেন সম্পন্ন হয়। কি কি? যেমন বাকিতে তুমি সম্পদ ক্রয় করলা কিংবা বিক্রয় করলা, বাট্টা প্রদান করলা, বাট্টা প্রাপ্তি করলা, হ্যাঁ, বাট্টা প্রাপ্তি হয়েছে, পণ্য বিতরণ করছে, এগুলো যে জাবেদায় হিসাবভুক্ত হয় সেগুলোই হচ্ছে কি অন্যান্য জাবেদা। এসব লেনদেনগুলোই প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আশা করি তোমরা জাবেদার শ্রেণী বিভাগগুলো বুঝতে পেরেছ। আমরা এবার আমাদের মেন বইয়ে পৃষ্ঠা নাম্বার 62 থেকে 65 এখানে অনেকগুলো জাবেদা দেওয়া আছে এবং এই জাবেদাগুলো তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে দেখবা এবং এই জাবেদাগুলো খুব ইম্পর্টেন্ট জাবেদা। তোমাদের নবম দশম শ্রেণীর
প্রত্যেক ছাত্রছাত্রীর এই জাবেদাগুলো অবশ্যই তোমাদের আয়ত্তে রাখতে হবে। এই জাবেদাগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো আসে। আসো আমরা এই জাবেদাগুলো নিয়ে কিছু আলোচনা করি। এই জাবেদাগুলো দেখো, এই জাবেদাগুলোর প্রথমেই ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত কিছু জাবেদা দেওয়া আছে। আসো আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো জানি। দেখো, ক্রয় জাবেদা আমরা এর আগেও করছি, বিক্রয় জাবেদা এর আগেও করছি, কিন্তু এইখানে আমরা ক্রয় জাবেদা বিক্রয় জাবেদায় হিসাবভুক্ত করা হয়েছে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় জাতীয় লেনদেন। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে অনেকগুলো জাবেদা দেওয়া আছে। এখানে দেখো, নগদ মূল্যে পণ্য ক্রয় করা আছে, আবার বাকিতেও পণ্য ক্রয় করা আছে। তাহলে তার জাবেদাগুলো কি হবে খেয়াল করে শোনো। প্রথমেই বলা আছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করছো, টাকা দেওয়া নাই, ধরে নাও তুমি পণ্য বিক্রয় করছো 10,000 টাকা। পণ্য বিক্রয় করছো, আমরা জানি নগদ টাকা বাড়লে ডেবিট আর নগদ টাকা কমলে ক্রেডিট। আর কেন দ্বারা প্রশ্ন যদি করো তাহলে তার পরবর্তী উত্তরটা মিলবে। পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় করছো, নগদ টাকা বাড়ছে না কমছে? অবশ্যই তুমি উত্তর দেবে যে আমার নগদ টাকা বেড়েছে। তাহলে নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বেড়েছে? বিক্রয়ের কারণে, পণ্য বিক্রয়ের কারণে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক এইভাবে প্রত্যেকটা লেনদেন এভাবে তুমি প্রশ্ন করতে পারো। তোমার প্রতিষ্ঠানের টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি নগদ টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট, যদি ব্যাংকের টাকা চলে যায় ব্যাংক হিসাব ক্রেডিট। আর কেন দ্বারা প্রশ্ন করলে তার পরবর্তী উত্তর মিলবে, অর্থাৎ নগদ টাকা কেন চলে গেছে, ওই কেনের উত্তরটাই হচ্ছে পরবর্তী লেনদেন। এরপর দেখো বলা আছে হাসানের নিকট পণ্য ক্রয়। ক্রয় করছো কার নিকট? হাসানের নিকট। নগদে না চেকে লেখা আছে? না, তার মানে এটা বাকির লেনদেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের লেনদেনগুলোই তোমরা বিভিন্ন সমস্যার তোমরা পড়ো পরীক্ষার হলে, যে ব্যক্তির নাম লেখা আছে আবার নগদ চেক লেখা নাই আছে, এই নিয়ে। দেখো, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে ক্রয় বিক্রয়ের সাথে, তখন দেখবা নগদ বা চেক কথাটা বলা আছে কিনা। যদি বলা না থাকে তাহলে সেটা বাকির লেনদেন। যেমন এখানে বলা আছে হাসানের নিকট হতে পণ্য ক্রয় 2,000 টাকা। হাসানের নিকট হতে তুমি পণ্য ক্রয় করছো, নগদ না চেকে বলা নাই। তাহলে আমরা জানি ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় হিসাব ডেবিট, মানে ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় করছো কার কাছ থেকে? হাসানের কাছ থেকে। তাহলে হাসান হচ্ছে এখানে পাওনাদার। হ্যাঁ, তাহলে পাওনাদার, হাসান হিসাব ক্রেডিট। এরপর বলা আছে খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। তুমি বিক্রয় করছো কার নিকট? খালেকের নিকট। নগদে না চেকে? এখানে বলা আছে নগদে, তার মানে এটা বাকির লেনদেন না, এটা নগদ টাকা এখানে পাওয়া গেছে। তাহলে নগদ টাকা পাইছো, নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট। নগদ টাকা কেন বাড়ছে? বিক্রয়ের কারণে বাড়ছে, তাই বিক্রয় হিসাব ক্রেডিট। ঠিক পর্যায়ক্রমে এখানে সব জাবেদাগুলো তুমি দেখে নেবা। আসো এবার আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো জানি। স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো জানার আগে প্রথমেই বলে নেই, আমরা জানি যে ক্রয় হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যখন তুমি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করবা তখন ওই ক্রয়ের জায়গায় স্থায়ী সম্পত্তির নাম লিখবা। যেমন যদি এরকম হয় যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, তাহলে তুমি ক্রয় করছো, কি ক্রয় করছো? আসবাবপত্র। আর নগদ টাকা কমছে, তাহলে প্রশ্ন অনুসারে কাজ করো। নগদ টাকা কমছে, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কেন কমছে? ক্রয়ের কারণে। কিন্তু এখানে কি ক্রয় করছে? আসবাবপত্র, তাই আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে। যদি এখানে ক্রয় হিসাব ডেবিট করো তাহলে ভুল। অর্থাৎ স্থায়ী সম্পদ তুমি যখন ক্রয় করবা তখন ক্রয় যেখানে লিখতা, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট করতে, ওই জায়গায় তুমি ক্রয় হিসাব না লিখে স্থায়ী সম্পত্তির নাম লিখবা। তুমি যদি আসবাবপত্র ক্রয় করো, আসবাবপত্র হিসাব ডেবিট। তুমি যদি যন্ত্রপাতি ক্রয় করো, যন্ত্রপাতি হিসাব ডেবিট। ঠিক সেম বিক্রয় সংক্রান্ত স্থায়ী সম্পত্তি যদি তুমি বিক্রয় করো তাহলে বিক্রয় জাবেদাও একই করতে হবে, কারণ বিক্রয় হিসাব কি? ক্রেডিট। বিক্রয় হিসাব যখন ক্রেডিট করা হয়েছে তখন বিক্রয়ের জায়গায় তুমি যখন স্থায়ী সম্পত্তি বিক্রয় করবা তখন ওই স্থায়ী সম্পত্তির নাম ওখানে লিখবা। তাহলে তুমি যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করো, যেমন যন্ত্রপাতি বিক্রয়, নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট। আর এখানে নগদ টাকা কেন বাড়ছে? বিক্রয়ের কারণে। তাহলে আমরা অবশ্যই বিক্রয় হিসাব ক্রেডিট করবো, কিন্তু না, এখানে স্থায়ী সম্পত্তির নাম লেখা আছে যন্ত্রপাতি। তাহলে তাহলে আমরা এখানে যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করব। ঠিক এইভাবেই স্যার প্রত্যেকটা কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, যখন তুমি স্থায়ী সম্পত্তি ক্রয় করবা তখন ক্রয়ের জায়গায় স্থায়ী সম্পত্তির নামটা লিখবা। যখন তুমি বিক্রয় করবা তখন বিক্রয়ের জায়গায় স্থায়ী সম্পত্তির নামটা লিখবা। আসো এরপর আমরা আরো কিছু জাবেদা নিয়ে আলোচনা করি। মালিক যদি কারবারে নগদ টাকা
কিংবা অন্যান্য কোনো কিছু যদি মালিক কারবারে যদি আনে তাহলে মূলধন হিসাব ক্রেডিট। আর মালিক যদি কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব ডেবিট। মালিক কারবার থেকে কোনো কিছু নিলে উত্তোলন হিসাব ডেবিট করতে হবে। মালিক কারবারে কোনো কিছু দিলে মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। কিভাবে? যেমন এখানে 65 নম্বর পৃষ্ঠায় দেখো, এখানে বলা আছে কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করেন। কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করছে, তাহলে বেতন কি? ব্যয়। আমরা জানি ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ বেতন হিসাব ডেবিট। এখন এখানে বেতনের টাকা কিন্তু কারবারের নগদ টাকা চলে যায় নাই, বরঞ্চ মালিক কারবারে এখানে নতুনভাবে বিনিয়োগ করছে। মালিক ব্যক্তিগতভাবে সে টাকাটা পরিশোধ করছে। কর্মচারীর কর্মচারীর বেতন পরিশোধ করার কথা প্রতিষ্ঠানের, কিন্তু প্রতিষ্ঠানের টাকা থেকে মালিক টাকা পরিশোধ না করে সে তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে দিছে। তাহলে মালিক যখন কারবারে এরকম কোনো খরচ পরিশোধ করবে, কোনো সম্পদ কিনে দেবে কিংবা নগদ টাকা সরাসরি বিনিয়োগ করবে, তখন মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে। মূলধন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক এর বিপরীত মালিক যদি কখনো টাকা উত্তোলন করে কিংবা কারবার থেকে কোনো কিছু উঠে নেয়, যেমন মালিক যদি নগদ টাকা উত্তোলন করে কারবার থেকে, তাহলে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট। যদি মালিক কারবার থেকে পণ্য উত্তোলন করে, হ্যাঁ, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর এখানে কি উত্তোলন করছে? পণ্য। পণ্য হিসাব লিখবো না, কখনোই পণ্যকে পণ্য হিসাব লেখা যাবে না, চেককে ব্যাংক হিসাব লেখা যাবে না। কি লিখতে হবে? পণ্যকে লিখতে হবে ক্রয় হিসাব এবং চেককে লিখতে হবে ব্যাংক হিসাব। তাহলে জাবেদাটা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক এইভাবে প্রতিটি লেনদেন আমাদের ভালোভাবে খেয়াল করে আমাদের প্রত্যেকটি লেনদেন নিজের আয়ত্তে রাখতে হবে। আসলে এরপর আমরা বিভিন্ন দুর্ঘটনাজনিত বা চুরিজনিত কতগুলো লেনদেন সম্বন্ধে আলোচনা করি। এখানে যদি প্রশ্নে তোমার এরকম বলা থাকে যে দুর্ঘটনাজনিত কারণে পণ্য বিনষ্ট হলো বা বন্যাজনিত কারণে পণ্য বিনষ্ট হলো, তাহলে তার জাবেদা কি হবে? তার এগুলা হচ্ছে ক্ষতি। এগুলো কি? ক্ষতি, বিবিধ ক্ষতি। হ্যাঁ, আমরা জানি যে ব্যয়, ক্ষতি এগুলা ডেবিট। তাহলে আমাদের জাবেদা কি হবে? যদি প্রশ্নে বলা থাকে যে বন্যাজনিত কারণে পণ্য বিনষ্ট হলো, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর এখানে কি ক্ষতি হয়েছে? পণ্য, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর যদি এরকম বলা থাকে যে ক্যাশ বাক্স হতে 100 টাকা হারিয়ে গেল বা চুরি হয়ে গেল, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি আবার এরকম প্রশ্নে বলা থাকে যে দোকানের পণ্য চুরি হয়ে গেল, হ্যাঁ, দোকানের পণ্য চুরি হয়ে গেল, এই জাবেদা কি হবে? বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, কারণ ব্যয়। বিবিধ ক্ষতি এটা কি বলে, অপ্রত্যাশিত একটা অ্যাক্সিডেন্ট, তাই এটা ক্ষতি। কারবারের ক্ষতিগুলো, ব্যয়গুলো কি ডেবিট করতে হয়, তাই বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর এখানে ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে? পণ্যের ক্ষতি হয়েছে, নগদ টাকা না। তুমি যখন একটা পণ্য কিনলা তখন সেটা নগদ টাকার হইল না, সেটা পণ্যতে রূপান্তরিত হয়ে গেল। এর বিনিময়ে, নগদের বিনিময়ে কি পণ্য হয়ে গেছে, তাই এখানে পণ্যকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। পাশাপাশি যদি এরকম হয় যে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে 100 টাকা ছিনতাই বা 1000 টাকা হারিয়ে গেল, ব্যাংকে টাকা জমা দেওয়ার পথে 1000 টাকা হারিয়ে গেল, এটাও ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর দেখো অবচয় জাতীয় আমরা কিছু লেনদেন নিয়ে আলোচনা করি। অবচয়, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এর জাবেদা কি হবে? আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এর জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই কাজটা করো যে অবচয়ের জাবেদা আসলেই অবচয় হিসাব ডেবিট, স্থায়ী সম্পত্তির নাম দাও। না, আমাদের মেন বইয়ের 64 নম্বর পৃষ্ঠায় ভালোভাবে খেয়াল করো, এখানে স্থায়ী সম্পত্তি অবচয় জাতীয় এখানে লেনদেন বলাই আছে সুস্পষ্ট যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, এর জাবেদা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। এই জাবেদাটাই তোমরা সবাই খেয়াল করবা, এই জাবেদাটাই তোমরা লিখবা। এরপর তুমি যদি কোনো দেনাদারের কাছ থেকে টাকা পাও, তাহলে তার জাবেদা কি হবে? যেমন তুমি অহনার কাছ থেকে চেক পাওয়া গেল, তাহলে অহনার কাছ থেকে চেক পাইছো, অবশ্যই তোমার ব্যাংকের টাকা বাড়ছে, তোমার প্রতিষ্ঠানের
আমরা খেয়াল করব সবসময়, আমাদের প্রতিষ্ঠানের খেয়াল করব। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংকের টাকা কেন বাড়ছে? অহনার কারণে। অহনা হিসাব ক্রেডিট। পাশাপাশি যদি আমরা এইভাবে একটা জাবেদা দিই যে আদনানের আদনানকে প্রদান 2000 টাকা, আদনানকে প্রদান করছো 2000 টাকা, হ্যাঁ, এখানে চেক বলা নাই, তার মানে এখানে নগদ টাকা প্রদান করছো তুমি, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর নগদ টাকা কেন কেন কমছে? কারণ নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে, প্রদান করার কারণেই তো নগদ টাকা কমছে। নগদ টাকা কেন কমছে? নগদ টাকা কমছে আদনানকে দেওয়ার কারণে, তাহলে আদনান হিসাব ডেবিট। এরপর আসো আমরা বকেয়া অগ্রিম সংক্রান্ত কিছু জাবেদা নিয়ে আলোচনা করি। বকেয়া সংক্রান্ত জাবেদা যেমন হতে পারে যে কর্মচারীর বেতন অপরিশোধিত রইল। কর্মচারীর বেতন অপরিশোধিত, বেতন কি? ব্যয়, তাহলে ব্যয় হিসাব ডেবিট, অর্থাৎ বেতন হিসাব ডেবিট। বেতন বকেয়া আছে, আমরা জানি ব্যয়ের বকেয়া দায়। ব্যয়ের বকেয়া কি? দায়। দায় হচ্ছে ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আবার যদি এরকম বলা থাকে যে মণিহারি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়, মণিহারি স্টেশনারি থেকে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয়, তাহলে জাবেদা কি হবে? মণিহারিও কি একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট, আর ব্যয়ের বকেয়া দায় ক্রেডিট, তাহলে বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট। যদি এবার মানে ব্যয়ের বকেয়া দায়, আসো এবার ব্যয়ের অগ্রিম নিয়ে আলোচনা করি। যদি প্রশ্নে বলা থাকে যে অগ্রিম ভাড়া প্রদান 3000 টাকা, অগ্রিম ভাড়া প্রদান করছো, নগদ টাকা অবশ্যই তোমার কমছে, নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা কেন কমছে? অগ্রিম ভাড়া দেওয়ার কারণে, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট। এরপর যদি প্রশ্নে আয় সংক্রান্ত বলা থাকে, আয় সংক্রান্ত বকেয়া বলা থাকে, যেমন এখানে প্রশ্নে 63 নম্বর পৃষ্ঠায় একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো যে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। কমিশন, শুধু কমিশন, শুধু বাট্টা, শুধু যদি বলা থাকে সুদ, এগুলো আমরা রেওয়া মিলে অধ্যায়ে আমরা জানি যে এগুলো ডেবিট করতে হয়, কিন্তু তার আগে বা তার পরে যদি বলা থাকে প্রদত্ত বা প্রাপ্ত, তখন সেটাকে বোঝা যায় যে প্রদত্ত লেখা থাকলে সেটা ডেবিট মানে ব্যয়, প্রাপ্ত লেখা থাকলে সেটা ক্রেডিট মানে কি আয়। তাহলে এখানে বলা আছে কমিশন প্রাপ্য। প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে আয়ের বকেয়া। প্রাপ্য শব্দের অর্থ আয়ের বকেয়া। এরকম যদি কোনো ব্যয়ের নামের আগে বা পরে যদি প্রাপ্য প্রদেয় লেখা থাকে, তাহলে আমরা ভালোভাবে খেয়াল করব, কারণ প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে, এখানে বলা আছে কমিশন প্রাপ্য, তাহলে কমিশনটা এখানে আয়, কারণ আয়ের বকেয়াকেই প্রাপ্য বলা যায়। আবার যদি এখানে লেখা থাকতো যে কমিশন প্রদেয় আছে, তাহলে কমিশন এখানে প্রদেয় দ্বারা বোঝানো হয়েছে এটা ব্যয়ের বকেয়া। প্রাপ্য দ্বারা যেরকম এখানে বোঝানো হয়েছে এটা আয়ের বকেয়া, প্রদেয় দ্বারা বোঝানো হয়েছে এটা ব্যয়ের বকেয়া। তাই আমরা এগুলো একটু ভালোভাবে খেয়াল করব যখন প্রাপ্য এবং প্রদেয় লেখা থাকবে। তাহলে স্যার এখানে লেখা আছে যে তপুর নিকট হতে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। কমিশন প্রাপ্য মানে আয়ের বকেয়া, আয় তো ক্রেডিট, তাহলে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট, আর আয়ের বকেয়া হচ্ছে ডেবিট, সম্পদ। আয়ের বকেয়া কি? সম্পদ, ডেবিট। তাহলে তুমি প্রাপ্য কমিশন হিসাব ডেবিট করতে পারো, কিংবা অনাদায়ী কমিশন হিসাবও ডেবিট করতে পারো, কিংবা বকেয়া কমিশন হিসাবও ডেবিট করতে পারো। এরপর এভাবেই বকেয়া অগ্রিমের জাবেদাগুলো আমরা সবাই বাড়িতে ভালোভাবে খেয়াল করব, এবং এই জাবেদাগুলো এই বিশেষভাবে এই 63, 64, 65 এই 3টা পৃষ্ঠা আমরা ভালোভাবে সবাই খেয়াল করব। তা আজ আর কথা না বেরিয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে আলোচনাগুলো করা হয়েছে সেই আলোচনাগুলো তোমরা বাসায় ভালোভাবে দেখে বুঝে তারপর অঙ্কগুলো করবা। আবার নতুন কোনো অঙ্ক নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।